আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে পরিকল্পিত গুজব। জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ করলেন কাদের মির্জা। স্মরণকালের বৃহত্তম জানাজায় লাখো মানুষের ঢল। বিপ্লবী বীর হাদির চিরবিদায়। জাতীয় কবির পাশে সমাহিত শহীদ শরীফ ওসমান হাদি। শোকাহত ও ব্যথিত হৃদয়ে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায়। জানাজা পড়ান হাদির বড় ভাই। সবার কণ্ঠে হত্যাকারীদের শাস্তি দাবি। হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে ভারতীয় কসমেটিক্স জব্দ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিত গুজব ছড়ানো হচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে দেশে যখন উদ্বেগ ও উৎকণ্ঠা, ঠিক সেই সংবেদনশীল এ পরিস্থিতিকে পুঁজি করে ভুয়া ও বিভ্রান্তিকর সব তথ্য ছড়িয়ে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টিতে সক্রিয় রয়েছে একটি চক্র। মনিটাইজেশন ও ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে সংগঠিতভাবে অপতথ্য ছড়াচ্ছে অন্তত শতাধিক ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপ। মানুষের আবেগকে উস্কে দিয়ে গুজবকে পণ্য বানানো এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা ছড়ানোই তাদের উদ্দেশ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়ামিন সাজিদ যুগান্তরকে বলেন, সাধারণত ভিউ বাণিজ্য বা আর্থিক সুবিধা অর্জনের জন্যই অপতথ্য ও ভুয়া কন্টেন্ট ছড়ানো হয়। তবে সাম্প্রতিক সময়ে গুজব ছড়ানোর লক্ষ্য শুধু আর্থিক নয়, এটি এখন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে একাধিক রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকরা অন্য দলের নেতাদের স্বাস্থ্য, চরিত্র ও সম্পদ সংক্রান্ত অপতথ্য ছড়াচ্ছেন। এসব কৌশল ব্যবহার করে অপতথ্য বিস্তারকারীরা নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে প্রভাবিত করার পাশাপাশি প্রতিপক্ষের সমর্থকদের বিভ্রান্ত ও মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। অনুসন্ধানে দেখা গেছে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ছড়ানো এসব কন্টেন্টের অধিকাংশই খালেদা জিয়ার মৃত্যুর গুজব কেন্দ্র করে তৈরি। পোস্টগুলোর ভাষা, গ্রাফিক্স, ভিডিও ক্লিপ এবং প্রকাশের সময় প্রায় একই রকম, যা সংগঠিত অপতথ্য প্রচারের ইঙ্গিত দেয়। আইডি বা পেজগুলোর বেশিরভাগই এই 15 দিনের মধ্যে খোলা হয়েছে এবং উদ্দেশ্যও একই, গুজব ছড়ানো। এসব পোস্ট বিশ্লেষণ করলে দেখা যায় 50টির বেশি পোস্টে সরাসরি খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। এর মধ্যে 10টি পোস্টে বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছে। 30টি পোস্টে ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য। আর প্রায় 11টি পোস্টে দাবি করা হয়েছে রাজনৈতিক কারণে মৃত্যুর খবর গোপন রাখা হয়েছে। মাই বাংলা টিভি নামে একটি ফেসবুক পেজ থেকে খালেদা জিয়ার মৃত্যুর গুজব ছড়ানো হয়। 7 ডিসেম্বর ওই পেজে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, আর নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় 9 ডিসেম্বর শারিন তমা রিলস নামে একটি অ্যাকাউন্ট থেকে। সেখানে দাবি করা হয় খালেদা জিয়ার মৃত্যুর রহস্য নিয়েও রাজনীতি চলছে এবং তিনি নাকি 28 নভেম্বর রাত 10টা 30 মিনিটে মারা গেছেন। এছাড়া জীবন বাংলা নিউজ নামে আরেকটি ফেসবুক পেজ থেকেও একই ধরনের গুজব ছড়ানো হয়। সেখানে ফটোকার্ডে লেখা হয়, চলে গেলেন না ফেরার দেশে বেগম খালেদা জিয়া। শুধু খালেদা জিয়াকে নিয়েই নয়, কখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, কখনো তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে ঘিরেও উদ্দেশ্যপ্রণোদিত ও প্রোপাগান্ডামূলক পোস্ট ছড়ানো হচ্ছে। সম্প্রতি আজ বাংলা অনলাইন নামে একটি পেজ থেকে ডিবিসি নিউজের আদলে হুবহু একটি ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়। সেখানে লেখা হয়, দেশে চিকিৎসা নিতে আগ্রহের কথা পুত্রবধূ জোবাইদা রহমানকে জানিয়েছেন খালেদা জিয়া। অথচ পোস্টের ক্যাপশনে ব্যঙ্গ করে লেখা হয়, ভেন্টিলেটরে থাকা রোগী কথা কয় কেমনে, খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। পুরো ফটোকার্ডটিই ছিল ভুয়া। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হওয়ার পুরনো ভিডিও ছড়িয়ে পড়ে। 22 সেকেন্ডের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে। সেখানে দাবি করা হয়, বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল হার্ট অ্যাটাকের শিকার হন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভিডিওটি 1 বছর আগের। অথচ মির্জা ফখরুল এবার বিএনপির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে যাননি। এমনকি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো নকল করেও ফটোকার্ড তৈরি করে
এসব গুজব ছড়ানো হচ্ছে। জানো না টিভি নামে একটি পেজ থেকে ছড়ানো পোস্টে তারেক রহমানের উদ্ধৃতি দেখিয়ে বলা হয়, দেশনেত্রী আর নেই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, যার কোনো সত্যতা নেই। যদিও এসব পোস্টে কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ থাকে না, তবুও সেগুলো দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করে। এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়ামিন সাজিদ বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যেসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে তার বড় একটি অংশই সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এসব অপতথ্যের হাত থেকে নিজেকে এবং সমাজকে বাঁচাতে হলে জনগণকে নির্ভরযোগ্য গণমাধ্যম থেকে তথ্য জানার চেষ্টা বাড়াতে হবে। সামাজিক মাধ্যমে কোনো সেন্সিটিভ তথ্য দেখলে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই করে দেখতে হবে। বিশ্লেষণে দেখা যাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই অপতথ্য প্রচারকারীরা কথিত ব্রেকিং নিউজ টেমপ্লেট ব্যবহার করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তথ্যকে সহজে বিশ্বাসযোগ্য করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সেগুলো ভাইরাল করা হচ্ছে। এসব পোস্টে খালেদা জিয়া ও হাসপাতালের নাম ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও ক্লিপ এবং গ্রাফিক্স সংযুক্ত করা হচ্ছে, যা দেখে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। অনুসন্ধানে আরও উঠে এসেছে, চেহারায় খানিকটা মিল আছে এমন ব্যক্তিদের কিংবা কাছাকাছি সময় হাসপাতালে ভর্তি বা অসুস্থ থাকা বিভিন্ন রোগীর ছবি ব্যবহার করে সেগুলোকে খালেদা জিয়ার ছবি বলে প্রচার করা হচ্ছে। কিছু ক্ষেত্রে পুরনো ও ভিন্ন ঘটনার ছবি নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে ব্রেকিং আকারে উপস্থাপন করা হয়। এই কৌশল ব্যবহার করে আবেগ উস্কে দিয়ে দ্রুত শেয়ার বাড়ানো এবং মনিটাইজেশন থেকে আর্থিক লাভ করাই অপতথ্য প্রচারের চক্রের মূল লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, একযোগে অপতথ্য প্রচারের মূল লক্ষ্য হচ্ছে সমাজের রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে মৃত্যুর গুজব ও অসুস্থতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এতে একদিকে যেমন সামাজিক অস্থিরতা বাড়ছে, অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে একই ধরনের কন্টেন্ট, ভাষা ও টেমপ্লেট ব্যবহার করে গুজব ছড়ানো থেকে স্পষ্ট হয় এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই অপতথ্য প্রচার মানুষের বিশ্বাসযোগ্য তথ্যের উপর আস্থা নষ্ট করছে এবং দায়িত্বশীল গণমাধ্যম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল মিডিয়ার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের ম্যানেজিং ডিরেক্টর মিরাজ আহমেদ চৌধুরী বলেন, একযোগে অপতথ্য প্রচারের নেপথ্যে আছে সমাজের রাজনৈতিক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করা। তাই জনগণকে সচেতন করা এবং সঠিক তথ্য প্রদান করা এখন একটি বিশেষ দায়িত্ব। এই কঠিন সময়ে গণমাধ্যমকে একটি বাড়তি দায়িত্ব নিতে হবে। জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান যুগান্তর কি বলেন, খালেদা জিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মৃত্যু গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিত। কয়েকটি নির্দিষ্ট পেজ ও আইডি থেকে এই অপপ্রচার চালানো হয়েছে, যার অ্যালাইনমেন্ট একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে মিলছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখনও পর্যন্ত সরকার, আইসিটি মন্ত্রণালয়, বিটিআরসি বা আইন শৃঙ্খলা বাহিনী এসব পেজ ও আইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন সামনে রেখে এ ধরনের গুজব আরও বাড়তে পারে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, অতীতেও অপরাধ আড়াল করতে সামাজিক মাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এসব অপতথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি বলেন, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিতভাবে দায়িত্বশীল ও নির্ভরযোগ্য তথ্য জানানো হচ্ছে। এরপরও যারা মৃত্যুর গুজব বা অসত্য তথ্য ছড়াচ্ছে তারা মূলত অপপ্রচার ও প্রপাগান্ডার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ করলেন কাদের মির্জা। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইনের বিরুদ্ধে ৭ শিবির নেতাকর্মী হত্যায় দায়ের হওয়া মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ তুলেছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র পলাতক আব্দুল কাদের মির্জা। শনিবার ২০ ডিসেম্বর দুপুরে বিষয়টি জানাজানি হলে টক অফ দ্য কোম্পানিগঞ্জে পরিণত হয়। এ সময় অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোশাররফ হোসাইন। এর আগে কাদের মির্জা তার ভেরিফাইড ফেসবুক থেকে ওই অভিযোগ করে স্ট্যাটাস দেন। কাদের মির্জা তার ফেসবুকে লেখেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বসুরহাটে পুলিশের গুলিতে ৭ শিবিরকর্মী নিহত হওয়ার ঘটনায় আমাকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন জামায়াত নেতা মাওলানা মোশাররফ হোসাইন। আমি ওই ঘটনার দিনে অসুস্থ হয়ে বাড়িতে ছিলাম।
এ ঘটনায় মামলা হলে পুলিশের লোক ও আমাদের নেতাকর্মীদের থেকে মামলায় দিবে না বলে এবং মামলা থেকে অব্যাহতি দেয়া কথা বলে মাওলানা মোশাররফ হোসাইন কত টাকা নিয়েছে তার হিসাব আমাদের দলের কাছে আছে। কাদের মির্জা জামায়াতের ওই নেতাকে উদ্দেশ্য করে আরও লেখেন, তোরা তো ইসলামের রাজনীতি করিস, আয় আমি আর তুই মসজিদে ঢুকি। মসজিদে কুরআন মাথায় নিয়ে আমি বলতে পারবো আমাদের দলের কোনো নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত ছিল না। তুই মিথ্যুক, সেজন্য তুই কুরআন মাথায় নিয়ে সত্য কথা বলতে পারবি না। তোর সেই ঈমানি শক্তি নাই, কারণ তুই মিথ্যার আশ্রয় নিয়েছিস। তোর প্ররোচনায় আমাকে ১ নং আসামি করে ১১২ জনকে মূল আসামি করে ও অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করে মিথ্যা মামলা করেছিস। তুইও রেডি থাক মামলার জন্য। জবাবে মাওলানা মোশাররফ হোসাইন নিজের ফেসবুকে লেখেন, আপনি আপনার বক্তব্যে প্রমাণ করলেন ৭ শহীদের ঘটনা আপনারা জড়িত। আপনার অনুমতি ছাড়া পুলিশ গুলি করে নাই। পুলিশ নিজেই আপনার কথা বলেছেন। আপনি অনেকগুলো মিথ্যা মামলা দিয়েছেন। আপনি প্রমাণ দিন কাদের থেকে টাকা নিয়েছি। অযথা অহেতুক মিথ্যা বক্তব্য দিয়ে নিজের ইজ্জত আর নষ্ট করবেন না। আপনার জন্য আপনি দায়ী। আত্মসমালোচনা করুন। আপনি অনেক ভালো কাজ করেছেন, আমরা অস্বীকার করি না। আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনি আপনার দলের সাথে ও বিরোধী দলের নেতাকর্মীদের সাথে কী আচরণ করেছেন একটু চিন্তা করুন। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, প্রতিযোগিতার রাজনীতি করি। প্রতিহিংসা থেকে বেরিয়ে আসুন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অফ দ্য কোম্পানিগঞ্জ হয়ে উঠেছে আওয়ামী লীগ ও জামায়াত নেতাদের এমন বাকযুদ্ধ। জামায়াত নেতা মাওলানা মোশাররফ হোসাইন এলাকায় থাকলেও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মির্জা বিগত ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের দিন থেকে পলাতক। তিনি আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। জানতে চাইলে বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন বলেন, আব্দুল কাদের মির্জাকে সামনে এসে প্রমাণ দিতে বলুন কার থেকে টাকা নিয়েছি। প্রয়োজনে মসজিদে ঢুকে প্রমাণ হবে টাকা নিয়েছি কিনা। তার ফেসবুকে অবান্তর স্ট্যাটাসে জনগণ বিভ্রান্ত হতে পারে, তাই আমিও ফেসবুকে এর প্রতিবাদ করে স্ট্যাটাস দিয়েছি। কোম্পানিগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেনকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা জামায়াতের এক নেতা বলেন, এসব বিষয়ে দলের জেলা নেতারা অবগত আছেন। সময় হলে সব বিষয়ে খোলাসা বক্তব্য দেওয়া হবে। ২০১৩ সালের ১৪ ডিসেম্বর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ ও যুবলীগ সদস্য এবং পুলিশের গুলিতে ৭ শিবির কর্মী নিহত হন। তারা হলেন আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, মতিউর রহমান সজীব, আব্দুল নূর রাসেল, আব্দুল আজিজ রাইহান, সাইফুল ইসলাম ও মোহাম্মদ মিশু। স্মরণকালের বৃহত্তম জানাজায় লাখো মানুষের ঢল। বিপ্লবী বীর হাদির চিরবিদায়। জাতীয় কবির পাশে সমাহিত শহীদ শরীফ ওসমান হাদি। শোকাহত ও ব্যথিত হৃদয়ে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায়। জানাজা পড়ান হাদির বড় ভাই। সবার কণ্ঠে হত্যাকারীদের শাস্তি দাবি। কেউ কি জনস্রোতে উত্তাল এমন জানাজার কথা কখনো ভেবেছিলেন, যেখানে লাখো মানুষের ঢল নামবে? বুকে সবার ক্ষোভের আগুন, চোখে অশ্রুধারা। জনতার প্রতিবাদী মুষ্টিবদ্ধ হাত তোপ দাগছে কামানের মতো। সহযোদ্ধা হত্যার বিচারের দাবিতে গগনবিদারী স্লোগানে প্রকম্পিত চারদিক। সবার মুখে একই কথা, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সময়টা শনিবার ভর দুপুর। সংসদ ভবনের চারদিকে শুধু মানুষ আর মানুষ, যেন তিল ধারণের ঠাঁই নেই। রাজধানীর সব পথের জনস্রোত এসে মিশেছে যেখানে। আবাল বৃদ্ধ বনিতা, ধনী দরিদ্র, দিন মজুর, কে আসেননি সেখানে? কিন্তু কেন? সবাই সমবেত হয়েছে এক বিপ্লবী বীরকে চিরবিদায় জানাতে। কে সেই ইতিহাসের মহানায়ক, যাকে বিদায় জানাতে স্মরণকালের বৃহত্তম এই জানাজা? লক্ষ জনতার অন্তরে যার প্রতিধ্বনি, যিনি লাখ লাখ তরুণ জেনজিদের বিপ্লবের মহামন্ত্র, বুকের ভেতরে লুকিয়ে থাকা আগ্নেয়গিরি, যাকে আজ বিদ্রোহী কবি নজরুলের সেই মহাবিদ্রোহী চরিত্র বললেও ভুল বলা হবে না। তিনি আর কেউ নন, খাঁটি দেশপ্রেমিক শরীফ ওসমান বিন হাদি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঘাতকের তপ্ত বুলেট যাকে শাহাদতের তামান্না উপহার দিয়েছে।
সবার প্রিয় হয়ে ওঠা সম্মুখ সারির জুলাই যোদ্ধা ওসমান হাদিও চেয়েছিলেন বীরের মতো এমন মৃত্যু। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্মরণকালের এই জানাজা সম্পন্ন হয়। এতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষ সমবেত হন। তখনও সবার কণ্ঠে স্লোগান, হে বিপ্লবী বীর, তোমাকে সংগ্রামী সালাম, প্রিয় হাদি ভাই, তোমাকে সালাম, আমরা তোমাকে কোনো দিন ভুলব না। তুমি সবার বুকের মধ্যে বিপ্লবের যে আগুন জ্বালিয়ে গেছো তার কোনো দিন নিভবে না। তুমি লক্ষ লক্ষ হাদি তৈরি করে গেছো, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে সব শৃঙ্খল থেকে মুক্ত হবে প্রিয় বাংলাদেশ। তুমি আমৃত্যু শুনিয়ে গেছো বিপ্লবের অমীয় মন্ত্র, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার প্রেরণা। এমন ইতিহাস সৃষ্টি করে চিরবিদায় নিলেন বিপ্লবী বীর ওসমান হাদি। শোকাহত ও ব্যথিত হৃদয়ে অশ্রুসিক্ত ভালোবাসায় তাকে বিদায় জানালো পুরো জাতি। চিরস্মরণীয় হয়ে থাকা এই বিপ্লবীর জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আপামর সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা ওসমান হাদির খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। তারা বলেন, হাদি মরেনি, তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা। এর আগে সকাল 9:30টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল থেকে ওসমান হাদির লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্ত শেষে 11:45 ফের নিয়ে আসা হয় হৃদরোগ হাসপাতালে। দুপুর 12:15টার দিকে তার লাশ গোসল করানো হয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দুপুর 1:15টার দিকে হাদির লাশ বহনকারী অ্যাম্বুলেন্স আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের গেট দিয়ে দক্ষিণ প্লাজায় আনা হয়। এ সময় পুরো রাস্তায় লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের পিছু পিছু ছুটতে দেখা যায় তার সহযোদ্ধাদেরও। এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন। দুপুরের আগেই প্রশস্ত ওই সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাদের কারো মাথায় ছিল জাতীয় পতাকা বাঁধা, কেউ আবার গায়ে জড়িয়েছিলেন জাতীয় পতাকা। অনেকে স্লোগান দিচ্ছিলেন, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। খামারবাড়ি গোলচত্বরের সামনে দিয়ে আগতদের মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছিল। কাউকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। তবে এত বিপুল সংখ্যক মানুষকে তল্লাশি করতে গিয়ে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। বেলা 11:20 খুলে দেওয়া হয় সংসদ ভবনের প্রধান গেট। যে সংসদে যাওয়ার জন্য ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে নেমেছিলেন হাদি, দুপুর 2টোর দিকে তার নিথর দেহ প্রবেশ করে সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তার জন্য অপেক্ষায় ছিলেন লাখো মানুষ। হাদির লাশ বহনকারী অ্যাম্বুলেন্স প্রবেশ করতে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেখানে পৌঁছান। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো চিরদিন। বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমরা আজকে তোমাকে বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্যই আমরা একত্র হয়েছি। এর আগে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সংক্ষিপ্ত বক্তৃতা দেন এবং ওসমান হাদির জীবনী পড়ে শোনান। পরে হাদির পরিবারের পক্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আবেগঘন বক্তৃতা করেন। এরপর বক্তৃতা দেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, হাদি ছিল ভাই বোনদের মধ্যে সবার ছোট, অথচ এখন তার লাশ আমার কাঁধে। তিনি বলেন, আমাদের একটাই দাবি, 7-10 দিন হয়ে গেল, খুনি যদি পার পেয়ে যায় এর চেয়ে লজ্জার আর কিছু নেই। তারা কেমন করে গেল এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম।
ওসমান হাদি রেখে যাওয়া ৮ মাসের শিশুর কথা স্মরণ করে তার বড় ভাই বলেন, এই ৮ মাসের শিশুকে তিনি রেখে গেছেন। সন্তানের নামকরণ আগে ওসমান হাদি আমাকে যা বলেছিলেন সেই স্মৃতি আজ বারবার মনে পড়ছে। তার বক্তৃতার সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখা যায় হাজারো মানুষকে, আবার অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সংক্ষিপ্ত বক্তৃতার পর বেলা ২:৩০টার দিকে হাদির জানাজা শুরু হয়। এ সময় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়াও তিল ধারণের ঠাঁই ছিল না মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশাপাশি সংলগ্ন সড়কে। খামারবাড়ি থেকে আসাদ গেট, ধানমন্ডি থেকে মোহাম্মদপুর, পুরো এলাকাও জনসমুদ্রে পরিণত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং ৩ বাহিনীর প্রধান অংশ নেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও আপামর সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা ওসমান হাদির খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। জানাজা শেষে লাশবাহী গাড়ির সঙ্গে মিছিল করে জনতা রওনা হয় শাহবাগের দিকে। বিকেল ৩:২২ দিকে শহীদ হাদির লাশ বহনকৃত অ্যাম্বুলেন্স সমাধিস্থলে পৌঁছায়। ওই সময় শববাহী অ্যাম্বুলেন্সেই ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কয়েকজন ছাত্র ও রাজনৈতিক নেতা। তাদের কেউ অ্যাম্বুলেন্সের সামনের সিটে, কেউ বা অ্যাম্বুলেন্সের ছাদে বসেই সমাধিস্থলে আসেন। এদিকে ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগ মোড়, টিএসসি, ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদ, জাতীয় কবির সমাধিস্থল ও চারুকলা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। এ সময় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। পুলিশ, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নেন। যখন ওসমান হাদির লাশ বহনকৃত কফিন জাতীয় কবির সমাধিস্থলের ভেতরে আনা হয়, তখন সমাধিস্থলের ভেতরে থাকা ওসমান হাদির পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্য, শিক্ষক সহ রাজনৈতিক দলের নেতারা কান্নায় ভেঙে পড়েন। হাদির দাফন সম্পন্ন হয় ৩:৫১। ৩:৫৭ ওসমান হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক ওসমান হাদির কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন। এ সময় পুরো সমাধিস্থলে উপস্থিত জনতা কান্নায় ভেঙে পড়েন। ছোট ভাইয়ের জন্য মাওলানা আবু বকর সিদ্দিক মোনাজাতের সময় কবরের খানিকটা দূরে বসে বিলাপ করতে দেখা যায় ওসমান হাদির এক বোনকে। সরেজমিন দেখা যায় ভাইয়ের জন্য বোন বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন। তাকে সান্ত্বনা দিতে গিয়ে অন্য স্বজনরাও বিলাপ করছিলেন। মোনাজাত শুনে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও কান্নায় ভেঙে পড়েন। দাফনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমান হাদির শ্বশুর ও বোন সহ পরিবারের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতা মুহাম্মদ আবদুল্লাহ আল জাবের, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এবং আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ। দাফন শেষে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেন, শহীদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। আমরা মনে করি তার পরিবার আজ থেকে। হবিগঞ্জে বিজিবির অভিযানে মাছের ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে ভারতীয় কসমেটিক্স জব্দ। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২০ ডিসেম্বর হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিক্স জব্দ করেছে, যার মোট সিজার মূল্য প্রায় ৬৮,৫৫,৫০০ টাকা। সকাল আনুমানিক ৬টার দিকে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়।
এ সময় ট্রাক ভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়। একই দিন বিকাল আনুমানিক 3:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স পাওয়া যায় এবং উক্ত মালামাল ও যানবাহনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় কসমেটিক্স সহ গাড়িটি জব্দ করা হয়। বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য চোরাচালান রোধ, দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এইসব অভিযান পরিচালনা করা হয়েছে এবং জব্দকৃত পণ্য ও যানবাহন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রকে শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।